দর্শক স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছি রিয়াজ হাসান। দর্শক আপনারা জানেন যে কালকে বন্দরকে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনার জন্য বিদেশি দুটি প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের দায়িত্ব দেওয়া হয়েছে ডেনমার্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে, এবং গতকালকেই পানগাঁও ঢাকার বুড়িগঙ্গার পাশে যেই আমাদের টার্মিনালটি রয়েছে সেখানে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানকে। তো এই যে বন্দরের আধুনিকায়ন নিয়ে সরকারের নানা উদ্যোগ, সেটি আসলে কতটুকু আমাদের বিনিয়োগ আনতে পারবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো। আলোচনার জন্য আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। একজন রয়েছেন অস্ট্রেলিয়া বাংলাদেশের বিজনেস ফোরামের সভাপতি জনাব আব্দুল খান রতন, এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাব্বির এ খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাব, তবে তার আগে আমরা একটা প্রতিবেদন দেখে নিচ্ছি গতকালকের বন্দর প্রসঙ্গে। দর্শক, গতকালকে বন্দর প্রসঙ্গে বিশেষ করে আমাদের লালাদিয়া বন্দরটি আসলে ডেনমার্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গটি আমরা একটু দেখে নিচ্ছি। বিশ্বের মোট ৪০৫টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৩৩৪ নম্বরে। কন্টেইনার জটিলতা, ডিজিটালাইজেশনের অভাব, গভীর সমুদ্র বন্দর না থাকা সহ নানা কারণে পিছিয়ে দেশের সর্বপ্রধান এই বন্দর। ফলে নিজেদের স্বার্থেই একে আধুনিকায়ন জরুরি। এরই ধারাবাহিকতায় ডেনমার্কের এপি মোলার মর্স গ্রুপ চট্টগ্রামের লালাদিয়া চরে তৈরি করতে যাচ্ছে আধুনিক কন্টেইনার টার্মিনাল। ৩ বছর মেয়াদী নির্মাণ প্রকল্পে ব্যয় হবে $৫৫০ মিলিয়ন বা ৬,৭০০ কোটি টাকা, যা সম্পূর্ণ বিদেশি বিনিয়োগ হিসেবে দেশে আসবে। Together we are not merely building a terminal, we're building a gateway to Bangladesh's next era in terms of trade, growth and prosperity. The Latvia terminal will not only enhance port efficiency and connectivity, it will also help strengthen supply chains, support job creation and skills training for Bangladesh. এপিএম টার্মিনালস বিশ্বের ৩৩টি দেশের ৭টি টার্মিনাল পরিচালনা করেন। বিশ্বের শীর্ষ ২০টি বন্দরের মধ্যে ১০টির অপারেট করেন তারা। ৩ বছর মেয়াদী নির্মাণ প্রকল্প শেষে পরবর্তী ৩০ বছর মেয়াদে টার্মিনাল চালানোর দায়িত্ব পাবেন প্রতিষ্ঠানটি। এরপর সরকার চাইলে চুক্তির মেয়াদ বাড়াতে বা বাতিলও করতে পারবে। ফলে বন্দর কোনো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। দুনিয়াতে পোর্ট অথরিটি বলে কোনো কিছু নাই। পোর্ট অথরিটি হচ্ছে শুধু রেগুলেট করে, সম্পূর্ণ পোর্ট চলে আপনার প্রাইভেট ইন্টারন্যাশনাল অপারেটর, প্রাইভেট অপারেটর, নিজস্ব অপারেটর। রেড সিকে দিলাম, দিয়ে দিল কি দিয়ে দিল? ওরা তো এখানে কাজ করছে। আমি দেখলাম কথা নাই বার্তা নাই, এটাও নাকি দেওয়া যাবে না। তো আপনারা কোথায় ছিলেন? তাহলে একজন এসে বলতেন যে আমি $1,000 মিলিয়ন ইনভেস্ট করবো, আমাকে দেন। অনুষ্ঠানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বন্দরকে আধুনিকায়ন করতে হলে উন্নত প্রতিষ্ঠানের হাতে দেয়া ছাড়া কোনো বিকল্প নেই। That the system may be slow, but the commitment is unlimited. Latvia is not where our voyage ends. It's where we set sail for Bangladesh. আধুনিক এই টার্মিনাল নির্মাণে দেশি অতিরিক্ত ৮ লাখ টিইউ হ্যান্ডেল বা ৪৪% সক্ষমতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে জানানো হয়, নতুন টার্মিনাল থেকে আসা লভ্যাংশের ৫০% পাবে বাংলাদেশ। রিয়াজ হাসান, দেশ টিভি, ঢাকা। দেখছিলাম প্রতিবেদন। ৪০৫টি বন্দর বিশ্বে রয়েছে এবং তার মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের অবস্থান রয়েছে ৩৩৪ নম্বরে। অর্থাৎ আমরা কতখানি পিছিয়ে থাকলে আসলে এই জায়গায় থাকা যায়, কারণ আমাদের কন্টেইনার জট বেঁধে থাকে, একই সাথে আমরা দেখি যে আমাদের ডিজিটালাইজেশনের অভাব রয়েছে, নানা ধরনের সংকট সেখানে রয়েছে। এই যে আধুনিকায়ন হবে সেটি আসলে বিনিয়োগ কতটুকু টানবে, এবং এই যে বলা হচ্ছে যে বিদেশিদের হাতে আসলে দিয়ে দেওয়া হচ্ছে বন্দর, সেটিকে আসলেই সত্য কিনা, সেটিকে আসলে আমাদের বন্দরের জন্য কোনো ধরনের শঙ্কার কারণ কিনা, এই নিয়ে কথা বলছি। প্রথমেই জনাব সাব্বির খান, আপনার কাছে আসতে চাই, কারণ আপনি বাংলাদেশে থাকেন এবং সরাসরি দেখেন আসলে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি। এই যে বন্দরকে কিছুটা গতিশীল করার জন্য ডেনমার্কের একটি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে কিংবা আধুনিকায়নের জন্য চেষ্টা করা হচ্ছে, সেটি আসলে কতটুকু ইতিবাচক আমাদের জন্য, বিশেষ করে লজিস্টিক ইন্ডাস্ট্রির জন্য সেটি যেমন, এবং তাছাড়া গতিশীল কতটুকু হবে, এটা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আসলে এটা আমাদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। যে ব্যবসায়ী, আপনি একটু আগে বললেন ইনভেস্টমেন্ট, শুধু ইনভেস্টমেন্ট না, আমাদের এক্সপোর্ট, আমাদের ট্রেড, আমাদের ব্যবসা বাণিজ্য। আপনি দেখেন চিটগং পোর্ট
বিদেশিরা যখন কোনো এক্সপোর্ট করে বা বাংলাদেশে ইম্পোর্ট আসে সবসময় তারা অভিযোগ করে চিটাগং পোর্ট ইজ কনজেশন। তো আমি অন্য দৃষ্টি থেকে দেখি এটা শুধু বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করবে না, বরং আমাদের যে সিস্টেম লস হয়, এই যে জাহাজগুলি এসে বাইরে দাঁড়িয়ে থাকে আউটার অ্যাঙ্করেজে, সেখানে যে আমাদের খরচ আসে, প্লাস ধরেন এই যে একটা ইন্টারমিডিয়েট শিপমেন্ট ট্রান্সশিপমেন্ট করতে হয় সিঙ্গাপুরে বা শ্রীলঙ্কাতে, এখানেও কিন্তু একটা খরচ বেশি আসে। তো ফলে আমাদের বিজনেসটা আরও বেশি সহজতর হবে এবং কস্ট ইফেক্টিভ হবে। এবং অবভিয়াসলি এই বন্দরগুলি চালু হলে পরে আমাদের ফ্রেট কস্টও আমি মনে করি অনেকখানি কমে যাবে। সো নট অনলি আমরা সিস্টেম লঞ্চ বন্ধ হবে, বাট তার সঙ্গে সঙ্গে আমাদের কস্ট অফ বিজনেসও কমে যাবে, কস্ট অফ ইম্পোর্ট, কস্ট অফ এক্সপোর্ট দুইটাই কমে যাবে। যে বলা হচ্ছিল যে আসলে এই যে এই বন্দরে এখন যেই পরিমাণ বড় জাহাজ ভিড়তে পারে, এটি যখন এরকম আধুনিকায়নের দিকে যাবে তখন আরো প্রায় দ্বিগুণ বড় জাহাজ আসলে আসতে পারবে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয়, এটি তো আসলে বৈদেশিক বাণিজ্যের জন্য একটি বড় ইতিবাচক একটি ঘটনা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য, কি বলবেন? ধন্যবাদ। আমি বলবো এটা খুবই ইতিবাচক যে মানে আমাদের যে পোর্ট, বিশেষ করে চিটাং পোর্ট আমাদের বৃহত্তম পোর্ট, বাংলাদেশের পোর্ট, সেটাকে আধুনিকায়ন করা হচ্ছে। সাথে সাথে বিদেশি যে কোম্পানি যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কাছে লিজ দেওয়া হচ্ছে। এটা আমি ইতিবাচক হিসেবে দেখব। আপনি তো অস্ট্রেলিয়ায় থাকেন, একটু এখানে একটু আপনার অস্ট্রেলিয়ায় থাকেন, সেখানে আসলে বন্দর প্রক্রিয়া কি আসলে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানই করে নাকি এটা বিশ্বের জন্য ওপেন যে কেউ করতে পারে? এখানে পৃথিবীর যে কোনো প্রাইভেট অর্গানাইজেশন এটা অপারেট করতে পারে। অস্ট্রেলিয়াতে যেমন কয়েকটা পোর্ট অথরিটি আছে, পোর্ট অথরিটির কাজ হলো কিন্তু পোর্টকে রক্ষণাবেক্ষণ করা, তাদের কিন্তু লজিস্টিকের কাজ কিন্তু তাদের না। যে কোনো বাইরের যে কোনো কোম্পানি তারা কিন্তু লজিস্টিকের কাজটা করে থাকে। যেমন আপনি শুধু পোর্টের কথা না, বিমানবন্দরের কথা, যেমন ডেনাটা একটা কোম্পানি আছে দুবাই ভিত্তিক কোম্পানি। ডেনাটাটা পৃথিবীর বিভিন্ন দেশে তারা কার্গো হ্যান্ডেলিং থেকে শুরু করে প্রত্যেকটা এয়ারপোর্ট কিন্তু তারা অপারেট করে, এবং অস্ট্রেলিয়ার প্রত্যেকটা এয়ারপোর্ট তারা ডেনাটা অপারেট করে। তার মানে এটা না যে না আপনার যে কোনো মানে আপনার যদি ইনভেস্টমেন্ট বা ব্যবসাকে যদি ত্বরান্বিত করতে হয় এক্সপোর্ট ইম্পোর্টটাকে, তাহলে কিন্তু পোর্টটা মানে ভীষণ ইম্পর্টেন্ট। যে যত তাড়াতাড়ি আপনি মাল খালাস করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার যে আমার যে ভাই যে কথা বলতেছিল, যেমন শ্রীলঙ্কার দিকে তাকালে দেখা যায়, আমি গতকালকে একটা রিপোর্ট দেখলাম, সেখানে শ্রীলঙ্কাকে বলা হচ্ছে যে একটা কার্গো শিপ তাদের খালাস করতে 24 আওয়ার সময় লাগে। সেখানে বাংলাদেশ আমাদের চিটাগাং পোর্ট সময় নিচ্ছে 7 থেকে 8 দিন। সেখানে কিন্তু আমাদের অনেক সময় এবং আমাদের মানি কিন্তু আমাদের স্পেন্ড হইতেছে। যেমন আমাদের তৈরি পোশাকের কথা বলেন, আমাদের রপ্তানি, যেমন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের রপ্তানির পরিমাণ $5 বিলিয়ন ইয়ারলি, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া থেকে আমদানির পরিমাণ বেশি $3.2 বিলিয়ন, এবং আমাদের রপ্তানির পরিমাণ $1.8 বিলিয়ন। কিন্তু এটাকে যদি আমাদের ত্বরান্বিত করতে হয় তাহলে কিন্তু আমাদের দ্রুত শিপমেন্টের কোনো মানে বিকল্প নেই, আমাদের এটা কিন্তু করতেই হবে। অর্থাৎ দ্রুততার ভিত্তিতে সবকিছু করতে হবে, যেখানে আধুনিক বিশ্ব চলে এসেছে। আবার একটু আপনার কাছে আসতে চাই জনাব সাব্বির, আমরা এই যে বন্দর বলা হচ্ছে যে বন্দর যদি আধুনিকায়ন হয় তাহলে আসলে বিদেশি বিনিয়োগ আসবে, এবং অনেক বিদেশি বাংলাদেশে আসছে। আমাদের সবচেয়ে বড় সংকট বলছে যে বন্দরটা অনেক স্লো। শুধু কি বন্দরই আসলে বিদেশি বিনিয়োগ টানার জন্য ইম্পর্টেন্ট, না আরো অনেক কিছু এর সাথে জড়িত রয়েছে? না, আরো অনেক কিছু জড়িত আছে অবশ্যই। বিজনেস এনভায়রনমেন্ট থেকে ধরে আপনার আমাদের ইকোনমিক স্টেবিলিটি, ব্যাংকিং, এভরিথিং ইট কামস, যেটার জন্য আমাদের পরিবেশ দরকার। এখন আমি যেমন ধরেন মালয়েশিয়ার সঙ্গে বা মালয়েশিয়ান চেম্বারের প্রেসিডেন্ট, এবং ওদের সঙ্গে আমার রেগুলারলি যোগাযোগ হয়। উই আর ম্যান্ডেটেড টু প্রমোট বায়োলেটারাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। আমি জানি কোনো একটা বড় অর্গানাইজেশন মালয়েশিয়াতে বাংলাদেশে FDI ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য রেডি হয়ে আছে, বাট দে আর ওয়েটিং ফর সার্টেন এনভায়রনমেন্ট when they feel like their investment will be secured and they can get back their money. আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন বর্তমান বিডা অনেক চেষ্টা করছেন এটাকে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য, এবং টু ইনভাইট ইনভেস্টর, ফরেন ডাইরেক্ট ইনভেস্টর, যে তোমাদেরকে আমরা পরিবেশ দিচ্ছি তোমরা আসো। কিন্তু সেটা আমাদের ইন রিয়েলিটি দেখাতে হবে যে ইয়েস উই আর a place where it's favorable for foreign direct investment. এখন একটা দুটো এক্সাম্পল দিয়ে কিন্তু হবে না। আপনি যেরকম বললেন পোর্টের কথা, পোর্ট ইজ ওয়ান অফ দি এলিমেন্ট
যে ওরা চিন্তা করবে আমি ইম্পোর্ট এক্সপোর্ট, আমি একটা ফ্যাক্টরি করব, এখান থেকে আমি এক্সপোর্ট করবো সে মালয়েশিয়াতে, বা আমি লাস্ট ফ্রাইডেতে কোনো একটা অর্গানাইজেশনের মালয়েশিয়ান ইনভেস্টর এখানে সে ডাইরেক্ট ফ্যাক্টরি করেছে, তাকে আমি পরামর্শ দিলাম তুমি যে এখানে প্রোডাক্ট বানাচ্ছ এটা তুমি বানিয়ে মালয়েশিয়াতে নাও, মালয়েশিয়াতে তোমার লেবার কস্ট বেশি, তোমার টেকনোলজি নাই, তুমি যদি বাংলাদেশে টেকনোলজিও আছে আবার কস্ট অফ প্রোডাকশনও কম, তাহলে তোমার জন্য প্রফিটটা বেশি। এখন তখন তো সে দেখবে যে তার পোর্ট ফ্যাসিলিটিটা কি, তার অন্য অন্য প্রফিট মার্জিনটা কি, তাহলে তো সেই ইনভেস্টমেন্টের জন্য আগ্রহী হবে। ফলে আমাদের ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা এখনও ওই পর্যায়ে যায়নি যে পর্যায়ে যতগুলি এলিমেন্ট দরকার, ধরেন ব্যাংকিং বলেন, সোশ্য ইকোনমিক সিচুয়েশন বলেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলেন, নানান কিছু এলিমেন্ট কিন্তু এখানে ইনভলভ। আমি একটা উদাহরণ দিতে পারি, আমার কাছে একজন ইনভেস্টর আসার কথা, গতকালকে সে আমাকে জানালো এখন তোমার দেশে যে অবস্থা, এখন তো আমি যাচ্ছি না। সো এটা দি রিয়েলিটি, কিন্তু যে অবস্থা বলতে কি পলিটিক্যাল সিচুয়েশন, কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন। সো আমি এটা তো রিয়েলিটি আমাকে স্বীকার করতেই হবে। সো এই জিনিসটা আমাদেরকে সবাই ওয়ান টু অল, আমাদের অল আউট একটা এফোর্ট দিতে হবে যে আমরা যেন একটা ক্লাইমেট ইনভেস্টমেন্ট ক্লাইমেট এফোর্টটা কিন্তু দেয়া হচ্ছে। আমরা জানি যে এই যে আপনি বলছিলেন বিভিন্ন দপ্তর বিডা ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আসছে, বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরতে আমাদের অনেক সময় চলে যেত, এবং প্রত্যেকটা দপ্তরে কোনো না কোনো ভাবে ম্যানেজ করার একটা বিষয় ছিল। সেই জায়গা থেকে যদি এই গভর্নমেন্টের চেষ্টা, যেটা আমরা লক্ষ্য করছি যে ওয়ান স্টপে নিয়ে আসা, ডিজিটালাইজেশনে নিয়ে আসা, এবং বিডা এই ব্যাপারে বারবার বলছে, কতটুকু করতে পারছে আমরা জানি না, কিন্তু এটা আসলে যখন হয়ে যাবে তখন বিনিয়োগ হয়তো বাড়বে কিনা। আপনারা তো অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীদের সাথেও কথা বলেন, মানে এটা এই সংকটগুলোকে আপনারা কিভাবে তাদের কাছে, কিন্তু আপনি কিন্তু বলছেন হয়ে গেলে হয়েছে কিনা, তারা তো অ্যানাউন্স করতে হয়েছে, মানে রিয়েলিটিটা কিন্তু আপনাকে আসতে হবে, ইউ হ্যাভ টু সি ইট ফিজিক্যালি অ্যাভেলেবল কিনা। আমি সাবির ভাই একটু মানে একসাথে মানে একটু অ্যাড করতে চাই যে হয়ে গেলে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু হয় নাই। আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি গত বৃহস্পতিবার 13তে একটা সেমিনার ছিল এখানে, ইনডোর ক্লোজ ডোর সেমিনার, সেই সেমিনারটা অংশগ্রহণ করার জন্য, এবং সেটা অস্ট্রেলিয়ান হাই কমিশন উদ্যোগে সেমিনারটা ছিল। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওয়ান অফ দেম হয়েছে আপনার বিদেশি বিনিয়োগ। বিদেশি বিনিয়োগটা আসবে যখনই আপনি সবকিছু যখন আপনার ফেভারে থাকবে। আমি যদি অ্যাজ ইনভেস্টর হই, ইনভেস্টর হলে আমার ফার্স্ট থাকবে কি যেন আমার ইনভেস্টমেন্টটা যেন সিকিউর হয়। আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে সিকিউর ইনভেস্টমেন্ট, আমাদের সেই সিকিউর ইনভেস্টমেন্ট আছে কিনা। তারপর হলো গিয়ে যে আমি যে ইনভেস্টটা করবো সেই ইনভেস্টমেন্ট থেকে আমার প্রফিটটা আসতেছে কিনা। এই দুটার সামঞ্জস্যই কিন্তু হইলে কি আপনার ইনভেস্টমেন্ট। কিন্তু এখন পর্যন্ত তারা বলতেছে বিডাবেজা যে তারা একসাথে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু স্টিল এখনো তাদেরকে 35 ডিফারেন্ট ধরনের সার্টিফিকেট নিতে হয়। কেউ যদি ইনভেস্টর 34 অলমোস্ট 35, তো এখন পর্যন্ত কিন্তু আমরা ওই জায়গাটা আসতে পারিনি। আর ইনভেস্টমেন্টের আরো একটা বড় অন্তর হলো, আপনি জানেন যে যখন এই দেশের একটা ক্রান্তিকাল চলে তখন কিন্তু কোনো ইনভেস্টরই ইনভেস্ট করার জন্য আগ্রহী ফিল করে না, কারণ তারা চায় যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেন ক্ষমতায় থাকে, তাহলে কি সে দেশের একটা স্টেবিলিটি থাকে। সেই স্টেবিলিটিটা যখনই থাকবে তখনই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট আনতে পারবেন। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, অস্ট্রেলিয়া নর্মালি ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট ইনভেস্টর, তারা হলো শেয়ার মার্কেটে। অস্ট্রেলিয়ার কয়েক ট্রিলিয়ন ডলার বিভিন্ন দেশে, বিশেষ করে ইউএসএ, সিঙ্গাপুরে, বিভিন্ন কান্ট্রিতে তারা ইনভেস্ট করে। বাংলাদেশেও এটা করা সম্ভব যদি সেই আমাদের স্টেবিলিটিটা যদি আমরা অর্জন করতে পারি, বা আমাদের যদি সেই সিকিউর, তাদেরকে যদি কনফিডেন্স দিতে পারি যে তোমার ইনভেস্টমেন্ট উইল বি সিকিউর, তখনই শুধু ইনভেস্টমেন্ট আনা সম্ভব, আদারওয়াইজ না। যেমন গত মাসে আমরা অস্ট্রেলিয়াতে 1st-2nd অক্টোবরে আমরা অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো নামে একটা ফেয়ার করেছিলাম। সেখানে আমাদের কিন্তু একটা সেমিনার, আমরা 5টা 2 দিন ওভার দ্য 2 ডেজ আমাদের 5টা সেমিনার ছিল। ওয়ান অফ দ্য সেমিনার ছিল ইনভেস্টমেন্ট নিয়ে, যে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার ইনভেস্টমেন্টটা কিভাবে বাড়ানো যায়। সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের বক্তারা বিভিন্নভাবে আমাদের এই যে মানে যে ডিফিকাল্টিসগুলো কিন্তু তুলে ধরেছে। আপনারা আসলে বিভিন্ন মেলা করেন, বিশেষ করে আপনি মালয়েশিয়ান চেম্বারের সাথে যেহেতু আছেন এবং আপনি অস্ট্রেলিয়ান বিজনেস ফোরামের সাথে আছেন, সেখানে তো আপনাদের চাক্ষুষ এক ধরনের অভিজ্ঞতা হয়। সেই প্রসঙ্গ নিয়ে আমরা জানবো, তো একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আপনারা দুজনই থাকুন। দর্শক, আলোচনা করছিলাম বন্দরের আধুনিকায়ন, বিনিয়োগ আসবে কি। একটা বিরতি নিচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি, অস্ট্রেলিয়ান বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি জনাব আব্দুল খান রতন, এবং আমাদের সাথে আছেন মালয়েশিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাব্বির খান।
আবার একটা আলোচনায় আসে, আপনি বলছিলেন যে আপনারা অস্ট্রেলিয়া একটি মেলা বা আপনাদের এক্সপোর কথা বলছিলেন, যেটি করেছিলেন, তখন নানা ধরনের বিনিয়োগকারীদের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, সেই প্রসঙ্গে আমরা বিরতিতে গেছিলাম। যে পরবর্তীতে বলবেন আসলে তারা কি বলছে, আসলে বাংলাদেশে বিনিয়োগের জন্য আসলে তারা কি বাধা দেখছে? তারা প্রথম যে বাধাটা সেটা হচ্ছে যে মানে সিকিউর ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্টটাকে গতিশীল করা, ইজি করা। যে বিদেশি কোনো কোম্পানি যদি বাংলাদেশে বিজনেস করতে চায় বা ইনভেস্টমেন্ট করতে চায়, সেক্ষেত্রে তাদের যে জটিলতাগুলো আছে, যে বললাম যে 34 ডিফারেন্ট ধরনের সার্টিফিকেট, লাইসেন্সিং যেটা দরকার হয়, সেটাকে সহজীকরণ, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হলো যে আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা, আমাদের কান্ট্রির যে স্টেবিলিটিটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ যে কোনো কান্ট্রিতে স্টেবিলিটিটা না থাকলে তখন কোনো ইনভেস্টরে ইনভেস্ট করার জন্য আগ্রহী থাকে না। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, দুটো কোম্পানি অস্ট্রেলিয়া থেকে, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি সেক্টরের ক্ষেত্রে তারা বাংলাদেশে, মানে বাংলাদেশ কিন্তু রিনিউয়েবল এনার্জির থেকে অনেক পিছনে। সেখানে তারা এখানে তারা চাচ্ছে তারা রিনিউয়েবল এনার্জি সেক্টর মানে এখানে ইনভেস্ট করার জন্য, তারা ফ্যাক্টরি করার জন্য, বিভিন্নভাবেই করার জন্য, কিন্তু স্টেবিলিটির কারণে কিন্তু সেটা হচ্ছে না। যে আমাদের এক্সপোতে বাংলাদেশ থেকে প্রায় 100-র উপরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা ওখানে জয়েন করেছে, এবং অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের যারা পলিসি মেকার প্লাস অস্ট্রেলিয়ার যারা ব্যবসায়ী ইনভেস্টর, তাদের সবার আমাদের একটা মানে ছিল, মানে আমাদের অ্যাটেন্ডেন্স ছিল 2 দিনের সেই ইভেন্টে। সেখানে আমাদের যে 5টা যে সেমিনার ছিল, সেমিনারগুলোর মধ্যে আমি যেটা বলতেছিলাম আগে, যে ওয়ান অফ দ্য সেমিনার ছিল ইনভেস্টমেন্ট সেমিনার। এবং সেটা ইনভেস্টমেন্ট সেমিনারের পাশাপাশি শুধু আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলি, আমাদের কিন্তু দক্ষ জনশক্তি দরকার। বাংলাদেশের এখন পর্যন্ত আমরা অন্যান্য দেশের থেকে কিন্তু আমাদের নেইবারিং যে কান্ট্রিগুলো আছে তাদের থেকে কিন্তু আমরা অনেক পিছনে বলতে এটা বোঝাচ্ছি যে আমাদের যেমন মিডল ইস্টে আমাদের শ্রমিক যায়, কিন্তু আমাদের স্কিল শ্রমিক কিন্তু খুব কম যায়। আমরা যদি অস্ট্রেলিয়াতে স্কিল শ্রমিক পাঠাইতে পারি, তাহলে কিন্তু মিডল ইস্টে যদি আপনি 20 জন শ্রমিক পাঠান যে রেমিটেন্সটা আসবে, অস্ট্রেলিয়াতে যদি আমি 1 জন দক্ষ শ্রমিক পাঠান তাহলে কিন্তু আরো বেশি আসবে। তাহলে হবে কি, আমাদের যে কর্মমুখী যে শিক্ষাটা, আমাদের কর্মমুখী শিক্ষাটা বাংলাদেশে আমার মতে ভেরি মাচ মানে ইম্পর্টেন্ট। কারণ ইনভেস্টমেন্ট তো আসবে, সাথে সাথে যদি নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ না করতে পারি, শুধু বাইরের মানে আমাদের যে ইনভেস্টর দিয়ে কিন্তু আমরা বেশি কিছু করতে পারবো না। আর সেটার জন্য যেন আমি বলবো যে কোনো গভর্নমেন্টে ইলেকশনের তো নেক্সট ইয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। যদি ইলেকশন হয়, যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে, তাহলে একটা স্টেবিলিটিটা আসবে, এবং গভর্নমেন্টই কিন্তু এই মুখ্য ভূমিকাগুলো পালন করতে হবে। গভর্নমেন্ট যেমন মুখ্য ভূমিকা পালন করবে, তেমনি আমলারাও আসলে এখানে এক ধরনের মুখ্য ভূমিকা পালন করতে হবে। আপনি জানেন যে আমলারা এক ধরনের সংকট তৈরি করে রাখে, এক ধরনের জটিলতা, এবং এই জটিলতা তাদের কর্তৃত্ব ধরে রাখার জটিলতা। এবং এটা তো আসলে বাংলাদেশের একটি চিত্র। এই যে আপনি বিডার কথা বলছিলেন, আমরা জানি যে তিতাস, ওয়াসা, এদের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো বিডার সাথে সংযুক্ত হয়নি বা হতে চায়নি। কি বলবেন আসলে, সরকার তো আসলে চেষ্টা করেও পারছে না। আমি পোর্টের ব্যাপারে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা একটু আগে বলছিলাম যে এই নতুন লিজিং যে পোর্টের যে এফিসিয়েন্সি বাড়ছে, তাতে করে আমাদের সিস্টেম লস, কস্ট অফ বিজনেস কমবে বা ইনভেস্টরদের অ্যাট্রাকশন করবে। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই পোর্ট যদি আমরা এফিশিয়েন্টলি চালাতে পারি, আমরা কিন্তু এই সার্ভিসটা এক্সপোর্টও করতে পারবো, এই সার্ভিসটা কিন্তু আমরা বিক্রিও করতে পারবো। লাইক আমাদের দেশের আশেপাশে অনেকগুলি ল্যান্ডলক কান্ট্রি আছে, এই ল্যান্ডলক কান্ট্রিগুলি কিন্তু আমাদের এফিশিয়েন্ট পোর্ট সিস্টেমটাকে তারা কিন্তু ইউটিলাইজ করতে পারে। এখানেও কিন্তু আমাদের একটা বিরাট ফরেন এক্সচেঞ্জ আর্নিং হতে পারে। একটু আগে আমার ভাই বলছিলেন যে বিভিন্ন দেশে পোর্ট বা এয়ারপোর্ট বলেন বা সি পোর্ট বলেন, ওরা থার্ড পার্টিকে দেয় হ্যান্ডলিং এজেন্ট হিসেবে। আপনি ঢাকা এয়ারপোর্টের কথা চিন্তা করেন, বিমান ইজ দি হ্যান্ডলিং এজেন্ট ইন ঢাকা এয়ারপোর্ট। সো যত কার্গো আসে যেই এয়ারলাইন্সে আনুক, আলটিমেটলি বিমানই কিন্তু সেটা হ্যান্ডেল করে, এবং সেখানে কিন্তু বিমানের একটা বড় আয়ও হয়। সো এটা ইজ কমন ফেনোমেনন, গ্লোবাল ফেনোমেনন। এখান থেকে আমরা দূরে থাকাটা কতখানি যৌক্তিক, সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকার যে উদ্যোগটা নিয়েছেন, আমি এটাকে শুধু ইতিবাচকভাবে দেখছি না, আমি এটাকে প্রশংসা করছি। আমি যতটুকু জানি যে নতুন টার্মিনাল জাপানের একটা প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে বোধহয়, এখনো দেওয়া হয়নি, মানে আলোচনা চলছিল। বাট এখানেও ধরেন আবার অন্য বিষয় এসে যায় যে আমাদের যারা
শ্রমিক ভাইরা বিমানে কাজ করেন তারা হয়তো আপত্তি জানাচ্ছেন যে হলে ওনাদের আনএমপ্লয়মেন্ট হবে কিনা বা ওনাদের কি সুবিধা হবে ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলি আমাদেরকে এফিশিয়েন্টলি রিজলভ করতে হবে, তাহলে এটা পোর্টও শুধু এফিশিয়েন্ট হবে না বরং এট দ্য সেম টাইম আমাদের ওয়ে অফ আর্নিং আসবে। একটু আমরা একটু আপনার ওই প্রসঙ্গে আসি যে যেহেতু আপনি মালয়েশিয়ান ব্যবসায়ীদের সাথে কাজ করেন সরাসরি, মানে আমরা তো একটা আমাদের ঠিক জটিলতার কথা বলছিলাম, তারা কি এটা ফেস করে, তারা কি আপনাদের বলে যে এই ধরনের সংকট বাংলাদেশে আছে? আপনি খুবই একটা ভালো প্রশ্ন করেছেন। আমি একটু আগে অফলাইনে আপনাকে বলছিলাম যে মালয়েশিয়াতে বড় বড় দু একটা ইনভেস্টর বাংলাদেশে, তার আগে বলি নেই যে মালয়েশিয়া ইজ দি 8th লার্জেস্ট ইনভেস্টর ইন বাংলাদেশ। প্রায় $700 মিলিয়ন তারা ইনভেস্টমেন্ট করেছে এবং আমি জানি 2টা কোম্পানি আছে এখানে, তাদের ইনভেস্টমেন্ট নিয়ে রেডি আছে তারা, বাট দে আর ওয়েটিং। এই রেড ট্যাপের জন্য তারা এটা এখনও নিয়ে আসছে না, বিকজ আপনি যখন এফডিএ আনেন আপনার কিন্তু কিছু বেসিক প্রিন্সিপাল থাকে, গাইডলাইন থাকে, কিছু এগ্রিমেন্ট থাকে, অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম আপনি যদি ওইটাকে ইগনোর করেন, ডিফাই করেন, তখন কিন্তু ইনভেস্টাররা মানে বিগড়ে যায়। তো এই কোম্পানিগুলির ক্ষেত্রে কিন্তু এরকমই ঘটনা ঘটেছে, যে কারণে দে আর অবজার্ভিং ওয়েদার দিস ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি সিচুয়েশন ইজ কামিং ব্যাক অর নট। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। বাট আমি আপনাকে অন্য আরেকটা জায়গায় নিয়ে যেতে চাই। মালয়েশিয়া থেকে আমরা আগে ইম্পোর্ট করতাম মোর দেন 4 বিলিয়ন প্লাস, এক্সপোর্ট করতাম 370 মিলিয়নের মতো রাফলি। সেটা কিন্তু এখন কমে বিলো 3 বিলিয়ন আসছে, আমরা ইম্পোর্ট করি বিলো 3 বিলিয়ন, আর আমরা এক্সপোর্ট করি মাত্র 260-70 মিলিয়ন। আমরা এই ট্রেড গ্যাপটাকে, আপনি পুরনো প্রশ্নে ফিরে যাচ্ছে, এই ট্রেড গ্যাপটাকে আমরা কমানোর জন্য আমাদের কি করণীয়? আমরা চেম্বার থেকে চিন্তা করে দেখলাম যে সার্ভিস সেক্টরটাকে যদি আমরা প্রমোট করি, বিকজ আমাদের এক্সপোর্ট বাস্কেট ইজ ভেরি লো, আমাদের খুব বেশি আইটেম নাই যে আমরা এক্সপোর্ট করতে পারি। এখন সম্ভাবনা সামনে আছে, সেটা আমি পরের প্রশ্নে আপনাকে উত্তর দিব। সেই জায়গাটায় আমরা সার্ভিস সেক্টরটাকে আরও প্রমিনেন্টলি প্রজেক্ট করেছি ওনাদের। একটা উদাহরণ দেই আপনাকে, সেমিকন্ডাক্টর এখন প্রায় $1 ট্রিলিয়ন ইন্টারন্যাশনাল মার্কেট, গ্লোবাল মার্কেট। Malaysia is the 6th largest semiconductor producer, and they need 60,000 talents by 2030 to remain in this business. So what they are doing? So তারা আপনার চেষ্টা করছে লোকালি এই ডোমেস্টিক্যালি এই ওয়ার্কফোর্সটাকে, এই ট্যালেন্টদেরকে তৈরি করার জন্য, অ্যান্ড দে অ্যাসেস যে 15,000-এর বেশি তারা তৈরি করতে পারবে না 2030 সালের মধ্যে। What we have done, I have taken a delegation last year, এবং আমরা we have signed a MOU with one organization called MIMOS, যারা ফেডারেল গভর্নমেন্টের R&D সেন্টার, এবং তাদের একটা একাডেমিও আছে। তারা যেগুলো রিসার্চ করে, দে হ্যাভ মোর দেন 100 প্যাটেন্টস। তারা দেখছে এই যে রিসার্চগুলি ইমপ্লিমেন্ট করতে গেলে তাদের লোক তৈরি করতে হবে। সো আমরা তাদেরকে অ্যাপ্রোচ করি, ওয়াই নট দে কাম টু বাংলাদেশ। এবং আমাদের যে ট্রিপলি ইঞ্জিনিয়ার্স আছে, দেখেন বছরে আমাদের প্রায় 10,000 ট্রিপলি ইঞ্জিনিয়ার তৈরি হয়, তারা বিভিন্ন প্রফেশনে চলে যায়, তারা কিন্তু প্রপার প্রফেশনে যেতে পারছে না। সেই জন্য আই হ্যাভ অ্যাপ্রোচ দেম, এবং আই এম ভেরি প্রাউড টু সে ডিউরিং দি ভিজিট অফ আওয়ার চিফ অ্যাডভাইজার আমি ডেলিগেশনে গিয়েছি, এবং in front of 2 head of states I send a MOU with them to train ওদেরকে নিয়ে এসে বাংলাদেশের মানুষকে আরো প্রশিক্ষণ দেওয়া বা দক্ষতা তৈরি করা। এবং এটাতে দুটো কাজ হবে, একটা হবে আমরা সার্ভিস এক্সপোর্ট করতে পারছি, অনেক টাকা স্যালারি এমপ্লয়মেন্ট হচ্ছে, অন্যদিকে আমাদের আনএমপ্লয়মেন্টটা কমছে। তো এই দুটা অবজেক্টিভ নিয়ে আমরা এই লক্ষ্যে কাজ করছি। একটু আপনার কাছে আসতে চাই, আপনি বলছিলেন যে শেয়ার বাজারে সবচেয়ে বেশি বিনিয়োগ করে অস্ট্রেলিয়ানরা। বাংলাদেশের শেয়ার বাজার আসলে আমরা দেশের জন্য এখন বিনিয়োগের জন্য কতটুকু উপযুক্ত সেটাও প্রশ্ন, কারণ নতুন প্রতিষ্ঠান আসছে না, ভালো ভালো প্রতিষ্ঠান রয়ে গেছে। গ্রামীণ ফোনের পর আমরা বড় কোনো টেলিকমিউনিকেশনকে আনতে পারিনি। এই যে এরপরে আসলে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য কতটুকু আসলে তারাই আসবে অস্ট্রেলিয়ানদের মতো, সেটা আসলে প্রশ্ন। তারপর আপনার কাছে শুনি যে তারা আসলে বিভিন্ন দেশে
যেহেতু পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকে, বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে তারা কোনো মন্তব্য করেছে কিনা আপনাদের কাছে? বাংলাদেশের পুঁজিবাজার এখন পর্যন্ত সেই লেভেলটা এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি, যেখানে অস্ট্রেলিয়ান মানে যারা ইনভেস্টার আছে, বিশেষ করে অস্ট্রেলিয়ার পুঁজিবাজার যে ইনভেস্টমেন্টটা বেশি আসে আমাদের ওখানে। আমাদের যে লং সার্ভিসের যে একটা ইন্স্যুরেন্স আছে, সেই ইন্স্যুরেন্সটার যে মানিটা থাকে সেটা বিগ অ্যামাউন্ট, কয়েক ট্রিলিয়ন ডলার। সেই ডলারটাকে তারা, ওই মানিটাকেই তারা পুঁজিবাজারে ইনভেস্ট করে। পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে তারা কিন্তু মানি মেক করে, দে মেক বিগ মানি। এবং এই কারণেই কিন্তু পুঁজিবাজারে ইনভেস্টমেন্টটা অস্ট্রেলিয়ার সবসময় তারা মানে কমফোর্ট ফিল করে পুঁজিবাজারে ইনভেস্টমেন্টে। এবং বাংলাদেশের যদি পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করতে হয়, we need to go a long way, otherwise it is not possible. শুধু পুঁজিবাজার না, আমাদের এখানে আরো বিভিন্ন কোম্পানি, যেমন আমাদের এখানে অস্ট্রেলিয়া একটা কোম্পানি, তারা মেডিকেল ইকুইপমেন্ট তৈরি করে। মেডিকেল ইকুইপমেন্টটা এটা ভেরি ওয়ার্ল্ড ওয়াইড লাইক তারা সাপ্লাই দেয়, মানে বিগ কোম্পানি, রিনিউয়েবল কোম্পানি। সেই রিনিউয়েবল কোম্পানি তারা আগ্রহ প্রকাশ করেছিল যে তারা বাংলাদেশে তাদের একটা স্থাপনা এখানে প্রতিষ্ঠিত করবে। বাট সেই পরিবেশটা আমরা, সেই ডেলিগেশনও বাংলাদেশে এসেছিল গত বছর। তারপর একটা ডেলিগেশন এখান থেকে অস্ট্রেলিয়াতে ভিজিট করেছে, কিন্তু ফলাফল কিন্তু আউটকামটা ভালো আসে নাই। স্টিল তারা আশাবাদী, তারা চাচ্ছে যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট, সেটার মেডিকেল ইকুইপমেন্টের ইনভেস্টমেন্ট করার জন্য। কিন্তু ইনভেস্টমেন্টটা বললাম যে মানে সেম কথায় চলে যেতে হয় যে আমাদের ইনভেস্টমেন্ট করার জন্য যে প্রতিকূল পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু তৈরি করতে হবে। পরিবেশটা যদি তৈরি করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট আসা ইজ গোনা বি ভেরি ইম্পসিবল। আর আমরা যেহেতু আমরা বিজনেস অর্গানাইজেশনের সাথে জড়িত, আমরা সবসময় অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ক্লোজলি কাজ করি, তাদের সাথে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, চেম্বার অফ কমার্সের সাথে কাজ করি। তখন অনেক কিছুই আমরা দেখতে পারি যে তারা বিভিন্ন দেশের সাথে তারা কিভাবে ট্রেডগুলো করতেছে। বিশেষ করে অস্ট্রেলিয়া কিন্তু সাউথ ইস্ট এশিয়ায় তাদের বিজনেস সম্প্রসারণ করছে। এবং আপনি হয়তো জেনে থাকবেন, অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান হাই কমিশন ফার্স্ট ট্রেড কমিশনার নিয়োগ দিছে এই বছর ফেব্রুয়ারিতে। আগে কখনো ট্রেড কমিশনার ছিল না। গত 5 বছর অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যের সম্পর্ক 250%, 250% ইনক্রিজ করছে লাস্ট 5 ইয়ার্সে। তার মানে আপনি বুঝতে পারছেন যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের যে ট্রেডের গতিটা কতটুকু মানে আগাচ্ছে। সে গতিশীল করার জন্য আমাদের পরিবেশটা তৈরি করা, পরিবেশের কথা আবার পরিবেশের কথা আসছে। আমরা সার্ভিস এক্সপোর্টের কথা বলছিলাম, দক্ষ জনশক্তি তৈরির কথা বলছিলাম। আর একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, দুজনই থাকুন। দর্শক, চলছে বিজনেস টাইমস, আর একটা বিরতি নিচ্ছি। গত বিজনেস টাইমসের সঙ্গে আছে রিয়াজ সাজান। আলোচনা করছিলাম বন্দরে আধুনিকায়ন, বিনিয়োগ আসবে কি। আমাদের সাথে আজকে আলোচনার জন্য দুজন অতিথি রয়েছেন। একজন বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাব্বির খান, বাংলাদেশ তিনি সভাপতি, এবং আমাদের সাথে রয়েছেন অস্ট্রেলিয়ান বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি জনাব আব্দুল খান রতন। আমরা আলোচনার প্রসঙ্গে বারবারই উঠে এসেছিল যে আমরা এই যে বন্দর ব্যবস্থার কথা বলছি, সেটি আসলে শুধু বন্দর ব্যবস্থা দিয়েই বিনিয়োগ আসবে না। আমাদের যেমন ওয়ান স্টপ সার্ভিস করতে হবে, আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে, এবং বারবারই ঘুরে ফিরে আমাদের দক্ষ জনশক্তির কথা উঠে এসেছে। কারণ দক্ষ জনশক্তি না হলে কেউ এখানে বিনিয়োগ করবে না, কারণ বাইরে থেকে লোক নিয়ে এসে তো আসলে এখানে কোনো প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। এবং সেই দক্ষতা যদি তৈরি করতে পারি, আমরা কিন্তু সেই দক্ষ জনশক্তি আবার বিদেশেও এক্সপোর্ট করতে পারবো। তো এই প্রসঙ্গে আলোচনা চলছিল। জনাব সাব্বির খান, আপনার কাছে আসতে চাই। আপনি তখন বলছিলেন যে বিশেষ করে ইন্টারন্যাশনালি যদি আমরা এই দক্ষতাটা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতাটা তৈরি করতে পারি, তাহলে একটা বড় বাজার তৈরি হচ্ছে। একটু আপনার আলোচনাটা একটু কন্টিনিউ করবেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেমিকন্ডাক্টর নিয়েই প্রসঙ্গটা, যে ধরেন 2030 সালের মধ্যে ইট ইজ এস্টিমেটেড সেমিকন্ডাক্টর গ্লোবাল মার্কেট উইল বি $3 ট্রিলিয়ন। এখন এই $3 ট্রিলিয়ন গ্লোবাল মার্কেটকে কাজ করার জন্য যে ইঞ্জিনিয়ার দক্ষ জনশক্তি দরকার, সেটা কিন্তু এখনো তৈরি হয় নাই। বাংলাদেশ এখানে চাইলে অবশ্যই এর মধ্যে কন্ট্রিবিউট করতে পারে। বাংলাদেশের কিছু কিছু কোম্পানি এখানে আছে যারা অলরেডি আইসি ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কাজ করছে। প্রোডাকশনে এখনও আমাদের যাওয়ার জন্য আমরা প্রস্তুত না হয়তো, বাট এই জনশক্তি, আপনার স্কিল ইঞ্জিনিয়ার আমরা কিন্তু ইজিলি এক্সপোর্ট করতে পারি। তাতে করে বিভিন্ন দেশে যেখানে আমাদের জনশক্তি আছে, তার আনস্কিল ওয়ার্কার্সে, সেখানে আমরা স্কিল ইঞ্জিনিয়ার পাঠালে আমাদের শুধু মর্যাদাই বাড়বে না বিভিন্ন দেশে, আপনি মিডল ইস্ট বলেন, আপনি মালয়েশিয়ার কথা বলেন, পাশাপাশি আমাদের ইনকামও, রিমিটেন্সও অনেক বেড়ে যাবে। সেই দিকে আমাদের লক্ষ্য
করা উচিত। মালয়েশিয়ান চেম্বার অলরেডি এই ব্যাপারে কাজ করছে আমরা 2টা প্রজেক্টে, এবং যে কথা আমি বলছিলাম যে আমরা ওদের সঙ্গে একটা এমওইউ করেছি, আপনি শুনে খুশি হবেন যে এই 53 বছর হলো মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে এই প্রথমেই আমরা একটা G2B সাইন করতে পেরেছি। সো ইট ইজ সো সাকসেসফুলি আমরা করেছি, এখন আমরা ইমপ্লিমেন্টেশন স্টেজে আছি। আমরা আরেকটা অর্গানাইজেশনের সঙ্গে কাজ করছি এই ব্যাপারে ট্রেনিং করার জন্য, আমরা সহজে এই ট্রেনিংটা শুরু করব। আমি মালয়েশিয়াতে আরও 2-1টা জিনিস আপনার নজরে আনতে চাই। হালাল, এই হালাল গুডস সার্ভিসেস, লাইফস্টাইল, আপনার ফিনটেক এটসেট্রা সবই কিন্তু একটা বিরাট মার্কেট। মালয়েশিয়া বর্তমানে $15 মিলিয়ন তাদের মার্কেট সাইজ। দে এস্টিমেট দ্যাট বাই 2030 এটা আপনার $50 বিলিয়ন হবে। আপনি শুনলে আরও অবাক হবেন, 2034-এ গ্লোবাল মার্কেট হবে $10 ট্রিলিয়ন, $10 ট্রিলিয়ন। ইভেন সেমিকন্ডাক্টর থেকে 3 গুণ বেশি। আমরা কি প্রস্তুত? আমরা কিন্তু বাংলাদেশে উই প্রিজিউম যে আমরা সব খাচ্ছি, যা করছি সবই হালাল। আসলে কি সেটা আমাদের দেখার বিষয়। এখন মালয়েশিয়াতে আমরা অলরেডি কথা বলছি যে এই অ্যাওয়ারনেসটা তৈরি করা, এবং আমাদের দক্ষ জনশক্তি থেকে, এটা কিন্তু মালয়েশিয়াতে আপনার স্কুল লেভেল থেকে পড়ায়, হাউ টু পারফর্ম হালাল, কিভাবে আপনার জীবন ধারণ হবে, কিভাবে কোন খাবারটা আপনি খাবেন, খেতে গেলে কিভাবে খেতে হবে, কিভাবে এটা প্রস্তুত হবে, প্রসেস ফুড কি হবে, এভরিথিং ইজ, ইভেন হসপিটাল, ট্যুরিজম ওদের হালাল। সো এটা একটা সামাজিক ব্যবস্থাপনাও বলতে পারেন। এবং মালয়েশিয়া ইজ দি অনলি কান্ট্রি লাস্ট 11 বছর থেকে 11 বার তারা দে আর দি ফার্স্ট ইন দি ওয়ার্ল্ড যারা হালাল প্র্যাকটিস করছে বা হালাল প্রোডাক্টে তাদের মার্কেট সাইজ, দে আর দি নাম্বার 1। সো আমরা মালয়েশিয়া থেকে এই জিনিসটা নিয়ে কথা বলছি। আমরা চাই সরকারের সহায়তায় এই মালয়েশিয়ার এই টেকনোলজিটা বাংলাদেশে অলরেডি একটা আলোচনা চলছে বিরার সঙ্গে যে হালাল ইকোনমিক জোন করা যায় কিনা, এবং সেটা করতে পারলে আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে ধরেন, আমি একটু বলি যে সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছিল, মানে ইভেন হালাল বিজনেসটা নিয়েও আলোচনা হয়েছে আমি যতটুকু জানি। সেখানে কোনো আউটপুট এসেছে? উনি আলোচনা করেছেন, তার ফলশ্রুতিতে এখন একটা আলোচনা চলছে যে ধরেন মালয়েশিয়াতে হালাল মাস্টার প্ল্যান আছে ফর এক্সাম্পল। তো উনি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কথা বলেছেন, জ্যাকিম হলো ওদের লাইসেন্সিং অথরিটি আর কমপ্লায়েন্ট অথরিটি, তাদের সঙ্গে কথা বলেছেন যে কিভাবে আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশনের বেসডে তারা আপনার এই সার্টিফিকেশন দিতে পারে, বাট ওদের ক্যাপাসিটি বিল্ডিং আরও প্রয়োজন। তো তা নইলে আমি যে কথাটা ফিরে যেতে চাই, মালয়েশিয়া যখন 2030 সালে $50 বিলিয়ন হালাল মার্কেট হবে, বাংলাদেশ এখন থেকে কাজ না করলে আমাদের একটা হিসাব হয়েছে আমরা প্রায় $7 to 8 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট করতে পারি মালয়েশিয়াতে। একটু আপনি থাকুন, আমরা একটু আপনার কাছে আসতে চাই। ভাই বলছিলেন যে মালয়েশিয়ায় আসলে বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো কোথায়? আপনার কাছে সেম ভাবে জানতে চাই, অস্ট্রেলিয়া আসলে বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো কোথায়? অস্ট্রেলিয়াতে আপনি জানেন যে অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ায় মানে টেকনিক্যালি কিছু ডিফারেন্ট কোয়ালিফিকেশন দরকার। তার ভিতরে অস্ট্রেলিয়া আমাদের মালয়েশিয়ার তুলনায় যখন অস্ট্রেলিয়াতে কোনো প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করবেন, তাদের যে রিকোয়ারমেন্ট ইজ ভেরি ডিফারেন্ট, ভেরি হাই। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে করণীয় সেটা হলো স্কিল। আমরা যদি আমাদের জানেন যে বাংলাদেশে এখন আমাদের প্রায়, আমি একটু বুঝতে চাই, যেখানে আমরা ইউরোপ আমেরিকার মতো দেশে আমরা তাদের চাহিদা ফিল আপ করে, তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করে এক্সপোর্ট করতে পারছি, এখানে অস্ট্রেলিয়া কেন আমরা রিচ করতে পারবো না? অস্ট্রেলিয়া রিচ করার ব্যাপারে ইউরোপের চাইতেও অস্ট্রেলিয়ার রেস্ট্রিকশন একটু বেশি, বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে। যেমন আমাদের, আপনি জানেন হয়তো 2021 সালে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ভিতরে টিফা চুক্তি হয়েছে। টিফা চুক্তিটা মানে ফ্রেমওয়ার্ক, যে দুই দেশের ভিতরে ট্রেড নিয়ে যে ফ্রেমওয়ার্কটা 2021 সালে প্রতি বছর এইটার একটা মিটিং হয়, 1 বছর অস্ট্রেলিয়াতে এবং পরের বছর বাংলাদেশে। যেমন এই বছর বাংলাদেশে আগামী ডিসেম্বরের ফার্স্ট উইকে মিটিংটা আছে। তা এটা ফ্রেমওয়ার্কটা করার কারণ, মানে মূল যে কারণ, যে বেনিফিটটা আসতেছে, সেখানে
অস্ট্রেলিয়ার প্রোডাক্ট আপনার এক্সপোর্ট করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো তারা কিন্তু ওখানে কিছুটা ট্রেনিং আসতেছে, আমাদেরকে আরো ট্রেনিং এর, যেমন আমরা ম্যাঙ্গো নিয়ে অনেক দিন থেকে বাংলাদেশ গভর্নমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা কাজ করতেছে, সেটা এখন পর্যন্ত আমাদের মানে অলমোস্ট আমরা কাছাকাছি। জানেন যে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সাথে যে আমাদের যে ঋতুর যে ডিফারেন্ট, বাংলাদেশে যখন সামার তখন অস্ট্রেলিয়াতে আমাদের উইন্টার, তো হয় উইন্টারে অস্ট্রেলিয়াতে কিন্তু প্রচুর ম্যাঙ্গো হয়, কিন্তু উইন্টারে কোনো ম্যাঙ্গো থাকে না। ম্যাঙ্গোগুলো কিন্তু মেক্সিকো ইউএসএ থেকে অনেক ম্যাঙ্গো অস্ট্রেলিয়াতে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, কিন্তু সেই কাজটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি যদি বাংলাদেশের এই আমাদের যে তাদের যে রিকোয়ারমেন্টটা যদি ফুলফিল করতে পারি। এবং সেটার ক্ষেত্রে আরো কিছু আমাদের যেমন ডক্টর আছে, নার্সিং আছে, যেমন বাংলাদেশে যারা ডক্টর পাস করে তারা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য মানে তাদের এনাফ রেগুলেশন অনুযায়ী তারা কিন্তু ওখানে ডক্টর হিসেবে কাজ করতে পারে না। কিন্তু আমাদের যে নেইবারিং কান্ট্রিগুলো আছে তারা কিন্তু অলরেডি তারা যেমন আমি যদি বলি ইন্ডিয়ার কথা, ইন্ডিয়া কিন্তু যখন এই ইন্ডিয়ান যে রেগুলেশন যে আছে ডক্টরের, তাদের যদি ডক্টর লাইসেন্স থাকে তারা কিন্তু সেম লাইসেন্স দিয়ে এখন অস্ট্রেলিয়াতে অ্যাজ এ ডক্টর হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশ কিন্তু অনেক পিছনে, আমরা অনেক পিছনে। সেটা আপনি বলছেন যে আপাতত দক্ষ জনশক্তি নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, দক্ষ জনশক্তির সাথে নার্সিং কেয়ার গিভেনের ব্যাপারটা আছে। আমাদের যে ইয়াং ফোর্স আছে এখন, আমাদের যে জনসংখ্যার মোট জনসংখ্যা 20-25% ইয়াং ফোর্স, সেই ইয়াং ফোর্সটাকে কিন্তু কাজে লাগাতে হবে, এবং কাজে লাগানোর একমাত্র উপায় হলো স্কিল করে তোলা। আমরা যে পুঁথিগত বিদ্যা আছে আমাদের বাংলাদেশ এখন কন্টিনিউ প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি, সেখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। যদি যেই পর্যন্ত না আমরা দক্ষ জনশক্তি করে তুলতে পারবো সেই পর্যন্ত কিন্তু আসলে আমাদের যত ইনভেস্টমেন্টের কথা বলি না কেন, যা কিছুই বলি না কেন, ওই পর্যন্ত কিন্তু আমাদের স্বয়ংসম্পূর্ণ একটু আপনার কাছে আসতে চাই সাব্বির। এখানে ভাই বলছিল যে বিশেষ করে উন্নত দেশগুলো এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে এগ্রিকালচার এক্সপোর্টের ক্ষেত্রে, অন্য তারা একটা গুড প্র্যাকটিসেস চায় যেটা আসলে একদম খুব হাইলি গুরুত্ব দিয়ে আসলে ফলো করতে হবে। তো এটা তো আমরা জানি, এখন আন্তর্জাতিক বিশ্ব ওপেন, আমরা টেকনোলজি ওপেন, আমরা জানতে পারি আসলে কারা আসলে কিভাবে করে, কিভাবে এক্সপোর্টগুলো হয়। তারপরও কেন আমরা এই প্র্যাকটিসগুলো এখনো রপ্ত করতে পারছি না? এটার জন্য আমাদের আসলে অনেক বেশি ট্রেনিং দরকার, অ্যাওয়ারনেস দরকার। আপনি যেমন ধরেন যখন এই কথা বলছেন হালাল, আমি হালালের কথা একটু আগেই বলছিলাম, প্রসপেক্টও বললাম আপনাকে। এখন হালাল প্রোডাক্ট যদি আমি মালয়েশিয়াতে এক্সপোর্ট করতে চাই তাহলে আমার হালাল সার্টিফিকেশন লাগবে। এখন হালাল সার্টিফিকেশনে ধরেন আমি বলতে পারি ইভেন জার্মানিতে এটা প্রমোট করতেছে, ডয়েচে ভ্যালি ওরা একটা বিরাট ভিডিও করেছে যে কীভাবে হালাল, এক যে ধরেন আমাদের দেশে বেঙ্গল মিট আছে, ওনারা কিন্তু এক্সপোর্ট করতে পারে, ওনারা কিন্তু কমপ্লায়েন্ট, অন্য কারণে হয়তো ওনারা সাকসেসফুল হতে পারেন নাই। ব্রাজিল করে মিট ফর এক্সাম্পল, ব্রাজিল ইজ দি নাম্বার 1 কান্ট্রি ইন মালয়েশিয়া যেখান থেকে তারা মিট ইম্পোর্ট করে। তো এখানে কমপ্লায়েন্সের বিষয় আছে, সেই কমপ্লায়েন্সটা কি, দে হ্যাভ সাম গাইডলাইন যে আপনাকে হালাল হইতে হলে এগুলি, যেমন ধরেন আল্লাহ আকবার করে আমরা গরু জবাই করতেছি, ইটস ডাজন্ট মিন দ্যাট ইটস হালাল। সো এই কমপ্লায়েন্সগুলি আমাদের শিখতে হবে আগে, এইগুলির জন্য আমাদের ট্রেনিং দরকার। সেই ট্রেনিংটারই অভাব এখানে। আমরা বিএমসিসিআই থেকে, মালয়েশিয়ান চেম্বার থেকে এইটা নিয়েও কাজ করছি। আমরা উই আর ব্রিংিং এক্সপার্টস ফ্রম মালয়েশিয়া, যারা এখানে এসে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ওনাদের দক্ষ জনশক্তি তৈরি করার জন্য, ওনাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে হালালটা কমপ্লায়েন্ট হবে। আপনি বলছিলেন যে আপনারা আসলে এইটা নিজেদের উদ্যোগে বেশ কিছু উদ্যোগ নিচ্ছেন। এটা একদম সময় কম, আমাদের 20 সেকেন্ড আছে। আপনি যদি বলেন যে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আপনারা আসলে এই ধরনের কোনো উদ্যোগ নেবেন কিনা, অস্ট্রেলিয়া বিজনেস ফোরামের পক্ষ থেকে, যে বাংলাদেশে আসলে এই যে দক্ষ জনশক্তি যেহেতু আপনারা বারবার বলছেন সেটা আসলে করার জন্য আমরা অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে মানে এভরি 3-4 মান্থস আমরা সেমিনার আয়োজন করি, এবং আমাদের নেক্সট সেমিনার আছে যেমন ফেব্রুয়ারি 1st উইকে। সেই সেমিনারটা হলো বাংলাদেশে কিভাবে দক্ষ জনশক্তি তৈরি করা যায়, এবং দক্ষ জনশক্তির মেইন অন্তরা হলো আমাদের স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্টটা কিভাবে আসবে, আপনার যেমন অস্ট্রেলিয়া থেকে যেমন কথার কথা, অস্ট্রেলিয়া থেকে যদি আপনি নার্স বা আপনি মানে কেয়ার গিভেন মানে সাপ্লাই দিতে চান, সেক্ষেত্রে তাদের কারিকুলাম কিন্তু আপনাকে ফলো করতে হবে। এখন কারিকুলামটা আসবে কিভাবে, আমরা যেমন কিছু ইউনিভার্সিটির সাথে কাজ করতেছি, ইউনিভার্সিটিদেরকে বলতেছি যে তোমাদের যে কারিকুলামগুলো আছে, যেমন এখানে আমাদের ওই সেমিনারে আমাদের গত মাসে প্রোগ্রামে আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান ডক্টর সবুর খান ওখানে উপস্থিত ছিলেন এবং সেমিনারে উপস্থিত ছিলেন। তাদের সাথে একটা আমরা এমই করার চেষ্টা করতেছি যাতে ডেভেলপ কান্ট্রিগুলো আসলে কিভাবে ইয়ে করে সেটা বাংলাদেশকে জানাতে হবে। প্রত্যেক দেশেরই কিছু সেট রুলস আছে,
থাকে, সেই রুলসগুলো আমাদের জানতে হবে, এবং আপনাকে ফুলফিল করতে হবে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম বন্দরে আধুনিকায়ন বিনিয়োগ আসবে কি। আসলে শুধু বন্দরে আধুনিকায়ন বিনিয়োগ আনতে পারবে না, এর জন্য আসলে অনেক কিছু একসাথে জড়িত রয়েছে। বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতার কথা সবাই বলছিল, ওয়ান স্টপ সার্ভিস, আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে। আলোচনায় বারবার উঠে এসেছিল আসলে আমাদের দক্ষ জনশক্তির বিষয়টি। শুধু দক্ষ জনশক্তি শুধু আমাদের দেশে বিনিয়োগ আনবে না, এটি আমাদের বাইরে এক্সপোর্ট করতে, আমাদের জনশক্তি এক্সপোর্ট করতে সাহায্য করবে। এবং এই জন্য আসলে আমাদের সরকারকে উদ্যোগ যেমন নিতে হবে, তেমন আসলে আন্তর্জাতিক রুলস রেগুলেশনগুলো আমাদের জানতে হবে এবং ওইভাবে প্র্যাকটিস করতে পারলে আমাদের রপ্তানি বাজার বাড়বে, দক্ষ জনশক্তির রপ্তানি সম্ভাবনা তৈরি হবে এবং আমাদের দেশে বিনিয়োগ আসবে। সুতরাং সামগ্রিকভাবে আসলে বিনিয়োগ আসে এবং এই জন্য আসলে আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিজনেস টাইমসের আবারও নতুন অতিথি নিয়ে আগামীকাল আপনাদের একই সময় আসছি, সঙ্গে থাকুন।